তো আমরা সব সময় ট্রাই করবো আমাদের সবচেয়ে আপডেটেড ফটোটা দেওয়া। আপডেটেড বলতে যে আমি আজকে অ্যাপ্লাই করছি, আমি কালকে অ্যাপ্লাই করছি, আমি আজকে যে ফটো তুলেছি আমি যাতে ওটা আপলোড করতে পারি। আমরা যাতে মেক শিওর করি আমরা যে ফটোটা আপলোড করছি ওটা যাতে একটু প্রফেশনাল হয়। আমরা একটা টি শার্ট পরে ওটা ফটো আপলোড করবো না, ঠিক আছে? আমরা ট্রাই করবো অ্যাজ ফর্মাল অ্যাজ পসিবল থাকতে, যাতে জিনিসটা একটা সুন্দর ইমপ্রেশন ক্রিয়েট করে আমাদের। সেকেন্ডলি আসে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। এটা আরেকটা জিনিস যেখানে আর কি আমরা আসলে মনোযোগ দিই না। আমরা দেখা যায় যে সিভি ড্রপ করার সময় অনেক সময় যে কন্ট্যাক্ট নাম্বারটা ইউজ করি, রাইট? সেই কন্ট্যাক্ট নাম্বারটা অনেকের বন্ধ থাকে, অনেকের দুইটা ফোন, একটা ফোনের মধ্যে দুইটা নাম্বার, রাইট? তো দেখা যায় যে আজকে এই নাম্বার ইউজ করছি, কালকে আমি মন চাইলো না আমি অন্য নাম্বার ইউজ করছি। তো সিভিটা আমার এমন নাম্বার দিতে হবে, এমন কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে কন্ট্যাক্ট নাম্বারে আমাকে যে কোনো সময় যে কোনো মানুষ ফোনতে পেতে পারে। আর আরেকটা কন্ট্যাক্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? যেখানে যে কোনো রিক্রুটার যখন আমাদেরকে রিক্রুট করে তখন ইমেলের মাধ্যমে কিন্তু বেসিক্যালি আমাদের সাথে কমিউনিকেট করে। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে অফ কমিউনিকেশন, রাইট? আপনার একটা রিক্রুটারের সাথে বা একটা এমপ্লয়ের সাথে একটা ক্যান্ডিডেট। তো আমাদের ইমেল অ্যাড্রেসটাও কিন্তু একটু ফর্মাল হতে হবে, রাইট? আমরা কিন্তু অনেক সময় ইমেল অ্যাড্রেস এরকম কিছু ফানি ইমেল অ্যাড্রেস ইউজ করি, যেমন blackjack @gmail.com বা এমন কিছু ইউজ করি যে কি বলে আপনার দেখা যায় যে redbird @gmail.com। এগুলো কিন্তু কোনো ক্ষেত্রে একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস না। সো আমরা যাতে ট্রাই করি আমরা যে ইমেলটা ইউজ করি না কেন করে যাতে একটু প্রফেশনাল হয়। আমরা ট্রাই করবো আমাদের নামের কোনো একটা পার্ট, আমাদের তিনটা নাম থাকলে যে কোনো একটা পার্ট আমরা দিলাম, একটা নাম্বার দিলাম কিংবা আন্ডারস্কোর দিয়ে অন্য কিছু দিলাম, নামটাই দুভাগে ভাগ করে লিখলাম আন্ডারস্কোর দিয়ে। যেভাবে হোক না কেন আমরা ট্রাই করবো যে আমাদের নাম এবং নাম্বারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে, যেটা আমরা প্রফেশনালি যে ইমেল অ্যাড্রেসটা আমরা ইউজ করছি, রাইট? তারপর হচ্ছে ফন্ট। এটা হচ্ছে দি মোস্ট কমন কোয়েশ্চেন যে আমরা সিভি কোন ফরম্যাটে লিখব। এই ফরম্যাটটা তো ব্যাকডেটেড, এই ফরম্যাটটা তো বেশি আপডেটেড, এই ফরম্যাটটা তো আসলে অনেক এমপ্লয়াররা বুঝে না। সো আমাদের এগুলো নিয়ে অনেক ধরনের অনেক কমপ্লিকেশন বা কনফিউশনস আছে। তো আমরা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কিন্তু আপডেটেড ফরম্যাটগুলো পাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট জায়গা হচ্ছে গুগল, ঠিক আছে? আমরা ইউটিউবে দেখতে পারি যে এখন আপাতত কি ট্রেন্ড চলছে, কি ফরম্যাটে মানুষ সিভি আপলোড করছে বা সিভি এক্সপেক্ট করছে। যেমন এখন কিন্তু একটা কমন এক্সপেকটেশন হচ্ছে আপনার সিভি যাতে এক পেজের মধ্যেই যত সুন্দরভাবে পসিবল আমরা যাতে ওটা এক পেজের মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, তো আমাদের ওটা কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে আমরা যেই ফরম্যাটটা ইউজ করি না কেন আমরা যাতে ফরম্যাটের মধ্যে থাকি, আমরা যাতে একসাথে দুটো ফরম্যাট যদি মিক্স আপ না করে ফেলি, রাইট? এবার আসে হচ্ছে সিভি রাইটিং ফরম্যাট। সো সিভি রাইটিং এর ফরম্যাটের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে আমার সিভিটা কতটুকু বড় হবে, আমার সিভিটা কি 2 পেজ হবে না 3 পেজ হবে না 4 পেজ হবে না 5 পেজ হবে। তো আমাদের প্রফেশনাল লাইফে আমরা যেটা শিখেছি এবং যেটা এখন প্র্যাকটিস চলছে যে একটা সিভি কিন্তু ম্যাক্সিমাম শুড বি 2 পেজেস, এর বেশি যাতে না হয়। সিভিটা যদি 2 পেজেসের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক মনোটোনাস হয়ে যায় জিনিসটা। আর যে এমপ্লয়ার থাকে বা রিক্রুটার থাকে ওর কিন্তু এত টাইম থাকে না আপনার পুরো সিভিটা 2 পেজ ধরে পড়ার যে আপনি কি করেছেন, ঠিক আছে? সো আমরা ট্রাই করবো অ্যাজ আ ফ্রেশ গ্র্যাজুয়েট আমাদের কিন্তু খুব ইজিলি এক পেজে সিভিটা নিয়ে আসা পসিবল। আর যারা এক্সপিরিয়েন্স মানুষজন আছেন তারাও ট্রাই করবেন যে যাতে যত এক্সপিরিয়েন্স থাকবে না 2 পেজের মধ্যে আমরা এটা কভার আপ করে ফেলতে পারি। তারপর হচ্ছে ফন্ট কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আমরা একই কিন্তু সিভিতে এক রকম ফন্ট ইউজ করে থাকি। আসলে সিভি কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, ফন্টের ফরম্যাট আছে। এটা কি আমাদের জানা আছে? না। আচ্ছা, আমাদের প্রফেশনাল লাইফে যে 3টা ফরম্যাট, দ্য মোস্ট কমন ইউজেস ফরম্যাটস আর
আমরা টাইমস নিউ রোমান ইউজ করতে পারি, আমরা ক্যালিব্রি ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা এরিয়াল ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো ইউজ করতে পারার মেইন রিজন হচ্ছে যখন আপনি এগুলো আপনার সিভিটা টাইপ করবেন তখন এইসব অ্যালফাবেট মানে এইসব ইয়ের অ্যালফাবেটগুলো আপনার ক্লিয়ার হয় টু আন্ডারস্ট্যান্ড। সো যে রিভিউয়ার থাকে, যে এমপ্লয়ার থাকে, তারা কিন্তু দেখতে ইজিলি ওটা বুঝতে পারে যে আপনি কি করতে যাচ্ছেন। আমি কোশ্চেন নেব। Sorry? Font size টা? Standard font size should be 10 to 12. Okay? তো এটাই আমরা ট্রাই করব 10 to 12 এর মধ্যে থাকা। তবে ফাইল টাইপ কি হবে? আমরা খুব মানে এটা আসলে সবাইকে দোষ দিব না, এটা সবার জেনে রাখা উচিত। আমরা সবচেয়ে বড় ভুল করি, আমরা ইউজুয়ালি সিভি কিসে বানাই? কোন ফাইলে বানাই? PDF পাওয়ারপয়েন্টে বানাই? PDF ওয়ার্ডে বানাই, রাইট। তো আমরা যখন ওয়ার্ডে বানাই আমরা কিন্তু সিভিটা ওয়ার্ডে সেন্ড করি, রাইট? বাট এটা কিন্তু এটা কিন্তু কোনো প্রফেশনাল ওয়ে না একটা সিভি সেন্ড করার। আমরা ডেফিনেটলি ওয়ার্ডেই সিভি করব, কিন্তু আমরা যখন এটা সেভ করব ওটা পিডিএফ এ সেভ। এটার অনেক রিজন। একটা রিজন হচ্ছে আপনি যখন ওয়ার্ডে কাউকে কোনো কিছু সেন্ড করবেন, একটা ইমেল যদি কেউ পেয়ে থাকে এবং ওই ওয়ার্ড ফাইলে যখন সে সেভ করে, অনেক সময় কিন্তু অ্যালাইনমেন্টের প্রবলেম হয়, যেটা আপনারা জানেন। তো পিডিএফ এ করলে কি ওটা ওই প্রবলেমটা থাকে? সো আপনি তো জানেন না কে আপনার সিভিটা পাবে, কে আপনার সিভিটা প্রিন্ট করবে। সো এমপ্লয়ার কাছে যখন যাবে তখন আপনার ফন্ট আপনি ঠিকই দিয়েছিলেন, কিন্তু দেখবে যে না উলট পালট আছে, রাইট? তো তখন এমপ্লয়ার কাছে এটা হবে যে না, সে আসলে প্রফেশনাল, রাইট? তো আমরা ট্রাই করব যে আমাদের যে সিভিটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাইল থাকলে আপনার সিভিটা এডিট করার একটা অপশন থেকে থাকে, যে পার্টটা কেন, রাইট? তো পিডিএফ ফাইল পাঠালে যেটা আসলে করার কোনো ধরনের কোনো উপায় নেই। সো আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন মানে সিভি আমরা সেভ করি বা কোথাও পাঠাই না কেন, আমরা যাতে পিডিএফ ফাইলটা চাই। আচ্ছা, রাইটিং এর মেথড। সিভি রাইটিং এ আমরা কি করি? দেখা যায় যে সিভি রাইটিং আমরা স্টার্ট করি আমার নাম, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে আমার এডুকেশন, তারপরে হচ্ছে আমার কি বলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এভাবে তো স্টার্ট করি। তো আপনারা কি জানেন যে ওয়ার্ক ধরেন আপনারা 3টে জায়গায় কাজ করেছেন, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি, রাইট? তো আপনি এক্সপেরিয়েন্সের ফার্স্টে কোনটা দেখাবেন? কোনটা দেখাবেন? সি, কারেন্ট যেটা, রাইট, যেটা আপনার লেটেস্ট থাকবে সেটা শুড বি অ্যাট ফার্স্ট। আপনার লেটেস্ট ইনফরমেশনটা আপনার ফার্স্টে থাকতে হবে, রাইট? আপনি যখন মাস্টার্স করছেন আপনার ফার্স্ট এডুকেশনের ফার্স্ট যেটা থাকতে হচ্ছে মাস্টার্স ফ্রম ঢাকা কমার্স কলেজ, অনার্স ফ্রম ঢাকা কমার্স কলেজ, এইচএসসি ফ্রম ঢাকা কমার্স কলেজ, এসএসসি ফ্রম ঢাকা কমার্স কলেজ, রাইট? সো আমরা যাতে ওটা সবসময় খেয়াল রাখি। তারপরে আমাদের সিভি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু সিভি রাইটিং কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যে ওয়ার্ডস গুলো ইউজ করব ওটা যাতে অবশ্যই পাওয়ার ওয়ার্ডস হয়, ঠিক আছে? আমরা যখন এক্সপেরিয়েন্সের কথা চিন্তা করব, আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে তো আমাদের অত এক্সপেরিয়েন্স থাকে না, থাকে কি না? তো তখন আমরা আমরা এক্সপেরিয়েন্স হিসেবে কি দেখাতে পারি? আমরা কিন্তু মোরলেস সব স্টুডেন্টসরাই কোনো না কোনো ক্লাবের সাথে ইনভলভ, রাইট? কোনো না কোনো ভলান্টিয়ার ওয়ার্কের সাথে ইনভলভ, রাইট? এখনকার কোনো স্টুডেন্টরা কিন্তু বসে নেই, কিছু না কিছু করছে। যেই অ্যাকমপ্লিশমেন্টই আছে না কেন আপনাদের সবার, ওটা অবশ্যই সিভিতে সুন্দরভাবে এবং পজিটিভ ম্যানারে ওটা শো করবে। সো পাওয়ার ওয়ার্কস বলতে কি বোঝায়? পাওয়ার ওয়ার্কস বলতে বোঝায় যে মানে আমি কোনো একটা ভলান্টারি ওয়ার্ক করেছি, তো ভলান্টারি ওয়ার্ক করেছি এটা কিন্তু আপনি এক্সপেরিয়েন্স হিসেবে দেখাতে পারছেন। বাট আপনি পাওয়ার ওয়ার্কস হচ্ছে এমন যে আই হ্যাভ অ্যাচিভড সামথিং from this volunteer work, right? I have managed a team of 10 people. ঠিক আছে? এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ডস, যেগুলো আর কি আপনার সিভির একটা মানে পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে এমপ্লয়ারদের কাছে। কারণ কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? সবাই কিন্তু সমস্যা হলে প্লিজ আমাকে থামাবেন এবং যেখানে পরে মনে থাকবে না জিজ্ঞেস করার ক্ষেত্রে, রাইট? ঠিক আছে।
তারপরে অ্যাভয়েড উইক কম্পোনেন্টস অ্যান্ড ওয়ার্ডিংস, আমাদের কিন্তু উইক কম্পোনেন্টস বা ওয়ার্ডিংস অ্যাভয়েড করতে হবে। যেমন আই এম সার্চিং ফর আ জব which will be blah 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 blah, Seeking for তো a job. I'm looking for, Seeking. মানে এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করব না। আমরা ইউজ করতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু, রাইট? I believe I will be suitable for this position, right? So এই ধরনের আমরা কিন্তু এই ধরনের ওয়ার্ডিংস আমাদের সিভি রাইটিং এর ক্ষেত্রে, আমি এটা একটা এক্সাম্পল বলছি আর কি, মানে আপনারা তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, রাইট? সো সিভি রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই ধরনের উইক কম্পোনেন্টস গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে আমরা এই ধরনের কোনো কিছু না লিখি আর কি। নতুন ভোকাবুলারি ইউজ করতে হবে। Reach. Any questions so far? No, thank you. আমি খুব কুইকলি যাচ্ছি নাকি খুব মনোরঞ্জন হয়ে যাচ্ছে? No, it's perfect. ঠিক আছে। Alright. Absolutely right. Oh. আচ্ছা, সিভি রাইটিং এর কিন্তু কিছু ট্রিক্স এন্ড টেকনিকস আছে, right? Lois. যেটা আপনাদেরকে কি বলে অন্যদের থেকে আলাদা করে, ঠিক আছে? কিছু স্মার্ট ওয়েতে আমাদের সিভিটা লিখতে হবে। আমরা কিন্তু দেখা যায় যে আমাদের এক্সপেরিয়েন্সটা সব জায়গায় সেম ভাবে, আমরা একটা সিভি রাইট করলাম, রাইট? আমরা এই সিভিটা ব্যাংকেও দিচ্ছি, আমরা এই সিভিটা একটা এমএনসি কোম্পানিতে দিচ্ছি, আমরা এই সিভিটা একটা মানে টিচিং লাইন প্রফেশনে দিচ্ছি। এগুলো কিন্তু মানে এক একটার জন্য কিন্তু রিকোয়ারমেন্ট এক এক রকম থাকে। তো আমাদেরও কিন্তু অ্যাকমপ্লিশমেন্ট কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাবে থাকে, যার জন্য আমরা এসব জায়গায় অ্যাপ্লাই করি, রাইট? আমরা একটা এমএনসিতে অ্যাপ্লাই করলে আর নিশ্চয়ই আমাদের এখানে কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে বলে আমি ওখানে অ্যাপ্লাই করছি, কোনো ব্যাংকে অ্যাপ্লাই করলে নিশ্চয়ই আমাদের ওখানে কোনো এক্সপেরিয়েন্স আছে বলে আমরা ওখানে অ্যাপ্লাই করছি, টিচিং প্রফেশনে অ্যাপ্লাই করলে নিশ্চয়ই আমাদের কোনো এক্সপেরিয়েন্স আছে বলে ওখানে অ্যাপ্লাই করছি আর কি। তো আপনার সিভিটা বলতে হবে জব স্পেসিফিক। আমি ব্যাংকে একটা জায়গায় অ্যাপ্লাই করলাম, আমি যেভাবে আমার সিভিটাকে সাজাবো, আমি কোনো একটা মাল্টিন্যাশনাল, সে ফর ইনস্ট্যান্স আমি ইউনিলিভারে জব করবো, ইউনিলিভারের জন্য কিন্তু আমি ব্যাংকের মতো করে যে সিভিটা আমি সাজিয়েছি ওভাবে দিতে হবে না। ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এক্সপিরিয়েন্স ওদের মতো করে সাজিয়ে দিতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, নয়তো আপনারা কিন্তু একটা ফোকাল পয়েন্ট একটা জায়গাতেই হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের সবচেয়ে বড় অভ্যাস হচ্ছে আমরা সিভি একবার আপডেট করলে ওটাই সারা জায়গায় পাঠাতে থাকি, যেখানেই হোক না কেন। আমরা তো কেয়ার করি না, আমরা কিন্তু অনেক সিভি এভাবে ফেলে দিই, মানে আমরা দেখি না, যে মনে হয় যে না ঠিক আছে, ও মনে হয় এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই, যদিও তাদের থাকে, তারা যা সাবমিট করে না বলে আমরা জানতে পারি, রাইট? অ্যাভয়েড ইররিলেভেন্ট ইনফরমেশন, মানে আমাদের সিভিতে এমন ধরনের কোনো ইনফরমেশন দরকার নাই যেটা আসলে আমাদের জব সেক্টরে কেউ জানতে চায় না। আপনার বাবা কি করে এটা জানতে চায় না কেউ, আপনার মা কি করে এটা জানতে চায় না, ঠিক আছে? আমাদের সিভি খুব স্পেসিফিক হতে হবে, যেটা মানে যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো ওটা আমাদের মাথায় রাখতে হবে। রেফারেন্সেস, সিভিতে রেফারেন্সেস দিতে হয়, এটা কি জানা আছে? সিভিতে কয়টা রেফারেন্স দিতে হয়? দুইটা? স্ট্যান্ডার্ড হচ্ছে 2 রেফারেন্সেস। সো আমরা যখন রেফারেন্স দিই, আমরা ইউজুয়ালি কাদেরকে রেফারেন্স দিই? এন্ড টিচার হতে পারে, রাইট? আর Relatives. Relatives. এক্স কলিগ, এক্স বস। এটা হচ্ছে মানে আমাদের বেসিক্যালি রেফারেন্সেস গুলো আমরা কিন্তু উইথ টাইম আমরা তো চেঞ্জ করবো। ইনিশিয়ালি অ্যাজ এ গ্র্যাজুয়েট আমরা ট্রাই করবো ডেফিনেটলি আমাদেরকে চিনে এরকম একজন স্যারের রেফারেন্স দিতে। অ্যাট দ্য সেম টাইম যে কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, এটাও কিন্তু একটা বড় জিনিস, মানে যে কর্পোরেট ওয়ার্ল্ডে আছে তার কোনো একটা রেফারেন্স ইউজ করতে পারা। যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু স্যারের দুটো স্যারের রেফারেন্স ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমরা ট্রাই করবো একটু ভ্যারিয়েশন, রাইট? তো যেটা বলছিলাম কন্ট্যাক্ট রেফারেন্সেস। তো আমরা যে রেফারেন্সেস ইউজ করি সিভিতে, আমাদের মোস্টলি যেটা হয় যে আমরা ওই রেফারেন্সের সাথে কন্ট্যাক্ট করি না, যে রেফারেন্স থাকে আমাদেরকে, রাইট? তো হঠাৎ করে একদিন ফোন আসবে যে ইউনিলিভার থেকে আপনাদের প্রিন্সিপালের কাছে, ধরেন আপনাদের প্রিন্সিপালকে আপনারা রেফারি হিসেবে দেন। ফোন আসলো যে মিস্টার ইমরান হোসেন আপনাদের কলেজের ছাত্র, যে আপনারা রেফারেন্স দিয়েছেন, সে ওরা কিন্তু ভেরিফাই করে, কিন্তু আপনারা জানেন রেফারেন্সেস কিন্তু দেওয়া হয় কেন? ভেরিফাই করে কোম্পানিগুলো। তো এখন কিন্তু আপনাদের প্রিন্সিপাল স্যার, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, উনি কিন্তু ইমরান হোসেন নামে হয়তো 5 জনকে ছিলেন, কিন্তু আপনি যে সেই ব্যক্তিটা সে কেটে যাবেন, রাইট? তো আপনারা রেফারেন্স ইউজ করার আগে অবশ্যই কোথাও অ্যাপ্লাই করার আগে রেফারির সাথে কন্ট্যাক্ট করবেন,
যে স্যার আপনার রেফারেন্সটা আমি এখানে এরকম ভাবে ইউজ করেছি, যদি কখনো আমার এতে কল আসে বা কোয়েরি আসে প্লিজ স্যার ওভাবে একটু দেখবেন। সো যাকে রেফারেন্স দেন না কেন মেক শিওর তাদের সাথে যাতে আপনারা কন্ট্যাক্ট করেন। And most importantly, আমাদের সিভি এভরি আদার ডে আপডেট করতে হবে। এখন আমরা এমন একটা যুগে আছি, আমাদের অনলাইন পোর্টালে কিন্তু আমরা সিভি জয়েন করি, রাইট? আমরা কিন্তু একবার সিভি আপলোড করলে আমরা এটা আপডেট করি না, রাইট? সো আমাদের কিন্তু প্রতিনিয়ত যেই স্কিলস আপনারা ডেভেলপ করেন না কেন, যেই ট্রেনিং ডেভেলপ করেন না কেন, যাই করেন না কেন, যাতে অবশ্যই আপনাদের সিভিটা রেগুলারলি আপডেট করেন, ঠিক আছে? Any questions so far? কোনো কোয়েশ্চেন আছে? No. হ্যাঁ? আমার কি এটা বোঝা যাচ্ছে? জানিয়ে কথা বলছি? অবশ্যই। মানে ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে কিন্তু প্লিজ জানাবেন। অলরাইট, আচ্ছা, কমন মিস্টেকস দ্যাট উই মেক while writing a CV. ফার্স্টলি কপিং ফরম্যাট। আমরা কি করি যখন কোনো জায়গায় সিভি বানাই, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, আমাদের বড় ভাইকে কল দিই, রাইট? বড় ভাই আপনার সিভিটা পাঠান, ওই ফরম্যাটে আমরা বসাই দিই, ঠিক আছে? ফরম্যাট বসার সময় যেটা করি, ফরম্যাটটা আমরা একটু এডিট করি না। অনেক ইনফরমেশন আমরা জানি না যে বড় ভাই রয়ে গেছে, রাইট? ফাইল নেমটাও পর্যন্ত অনেকে চেঞ্জ করে না। আমি এরকম অনেক পাইছি যে আমাদের কাছে সিভি আসছে, ফাইল নেম অন্যজনের, কিন্তু সিভি আসছে একজনের। তখন বুঝলাম যে সে কারো থেকে নিয়ে ওই সিভিটা করেছে আর কি। সো এটা কিন্তু কখনোই একটা ভালো ইমপ্রেশন দেয় না, ঠিক আছে? তো সিভিটা কিন্তু আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে, ওকে? গ্রামাটিক্যাল এরর, আমাদের সিভিতে কখনোই আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কোনো গ্রামাটিক্যাল এরর না থাকে। গ্রামাটিক্যাল এরর থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই চান্সেস কমে যায় যে আসলে অনেক দেখা যায় যে অনেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যায় আর এটার থেকে একটু খারাপ ক্যান্ডিডেট হয়েও ভালো ক্যান্ডিডেটরা বাদ পড়ে যায় ডিউ টু দিস গ্রামাটিক্যাল মিস্টেকস বা এরর্স। সো আমাদের কিন্তু গ্রামাটিক্যাল এররগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু সিভি একটা প্রফেশনাল জিনিস, তো আমাদের কিন্তু প্রফেশনাল ম্যানারে বেসিক্যালি কাজ করতে হবে। অ্যালাইনমেন্ট ইস্যুস, এটা আমাদের সব স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা। আমরা যখন টার্ম পেপার জমা দিই, আমরা কিন্তু স্যারদের কাছে প্রচুর পাওয়ার খেয়েছি যে টার্ম পেপার জমা দিচ্ছে। টার্ম পেপারটা তো প্রফেশনাল জিনিস, তাই না? আমরা টার্ম পেপার জমা দেওয়ার সময় কি করলাম, আমরা সব কিছু লিখছি, সব একদম সব এ টু জেড, মানে পুরো পারফেক্ট, বাট আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই। যতই ভালো হোক না কেন ওই টার্ম পেপারটা, মানে ওই টার্ম পেপারটা থেকে আপনার হাইয়েস্ট মার্ক পাওয়ার পসিবিলিটি তখন থেকে যায় নাকি কোনো কিছু অংশ হলেও কমে যায় না? জবের ক্ষেত্রে সেরকম ব্যাপারটা এরকম, যখন অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তখন মনে হয় যে না, ও মনোযোগী না, ও যে আমরা এখানে জব করবো, ওকে রিক্রুট করবো, ও মনোযোগী না। সো ওটা কিন্তু মেক শিওর করতে হবে যে আমরা যাতে অ্যালাইনমেন্টটা, আমরা যে সিভিটা বানাচ্ছি, অ্যালাইনমেন্টটা যাতে প্রপারলি আমরা ঠিক রাখি। And sometimes আমাদের কাছে এরকম সিভি এসেছে যারা রেফারেন্স ইউজ করে না, রেফারেন্সেস ইউজ করে না। আমাদের কোনো রেফারেন্স নাই, এটা তো কোনো কথা তো পারে না, রেফারেন্সেস তো আসলে অভাব আছে। সো আমাদেরকে অবশ্যই রেফারেন্সেস ইউজ করতে হবে যারা আসলে আমাদেরকে ভ্যালিডেট করবে যে হ্যাঁ অমুক পার্সনটা যা বলেছে এই সিভিতে ওগুলো সত্য, ঠিক আছে? এবং সত্যতা যাচাই করার জন্য যাতে আমরা ওই রেফারিকে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা, আমাদের সিভি বানানো হয়ে গেল, সবকিছু ডান। এখন আমরা সিভিটা সেন্ড করব, ঠিক আছে? সিভি সেন্ড করার জন্য কি করতে হয় বলেন তো, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? আপনারা স্লাইড দেখে বলেন, আপনারা নিজে ট্রাই করেন। কভার লেটার করতে হবে আর প্রজেক্টের ইমেইলের যে সাবজেক্টটা দেবো এটাই তো একটা প্রফেশনাল ওয়ে হচ্ছে কোনো জায়গায় সিভি ফরওয়ার্ড করার। আমাদের ফাইলটা অবশ্যই যেটা ফার্স্টে বললাম, আমাদের কোন ফরম্যাটে থাকতে হবে, পিডিএফ, রাইট? তারপরে আমাদের ওটার সাথে একটা প্রফেশনাল ওয়ে হচ্ছে কভার লেটার অ্যাড করা, ঠিক আছে? আপনি কাউকে একটা সিভি পাঠিয়ে দিলেন,
সে সিভিটা পাইলো, পাওয়ার পর সে চিন্তা করলো যে এটা আমাকে সিভিটা পাঠালো, এটা কি পজিশনের জন্য পাঠালো, কেন পাঠালো, কোন পজিশনে সে এটা কি বলে অ্যাপ্লাই করেছে, আমি তো জানি না, রাইট? তো আমার তো জানতে হবে ও কোন পজিশনে অ্যাপ্লাই করছে। এখন তো আমার রিক্রুটমেন্ট, আমি হেড অফ রিটেল বিজনেস, এখন আমার পুরো উইং এ রিক্রুটমেন্ট চলছে, এখন সে আমার কোন উইং এর জন্য অ্যাপ্লাই করেছে এটা আমার জানতে হবে না? সো ওটার জন্য কিন্তু আপনার প্রফেশনাল ওয়ে হচ্ছে একটা কভার লেটার দেওয়া, যেখানে আপনি জব সম্পর্কে কোথায় জানতে পেরেছেন, কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার ছোট্ট একটা এক দু লাইনে আপনার একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এবং আপনার নিজেকে এটা নিজের ক্যারেক্টার ভ্যালিডেট করবে, যে সে ফর ইনস্ট্যান্স সাম কম্পিটিটিভ অর কি বলে এটাকে, I have a positive attitude towards any challenges. So এভাবে করে আপনাদেরকেও নিজেদেরকে একটা সার্টেন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে রেখে ভ্যালিডেট করার চেষ্টা করবে। সো কভার লেটার জাস্ট ছোট্ট কিছু জিনিসপত্র দিবেন, তিনটা জিনিস দিতে পারেন। একটা হচ্ছে আপনি জব সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন, কোন জবের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, আপনার ছোট্ট একটা ইন্ট্রো, সাথে আপনার ইয়েটা হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, বা যেটা বললাম I have a positive attitude towards any challenges, এরকম টাইপের ইমেল দিতে পারেন, যেটা আপনাদেরকে একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। তারপরে হচ্ছে আমাদের প্রপার ইমেল সাবজেক্ট, আমরা ইমেলের সাবজেক্ট দিয়ে দিই তখন কি সিভি, রাইট? ওটা কিন্তু কোনো প্রফেশনাল ওয়ে, আমি যখন কোথাও সিভি ড্রপ করছি আমাদের কিন্তু ইমেলেও এটা লিখে দিতে হবে applying for job application for, say for instance UCB তে আপনারা অ্যাপ্লাই করছেন, job application at UCB as a relationship officer, ঠিক আছে, আপনাদের যদি রেফারেন্স নাম্বার থেকে রেফারেন্স নাম্বারটা ব্রেকে দিয়ে দেবেন। সো এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে আপনার সিভি ড্রপ করা। আচ্ছা, এখন আসি হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস। একটা সিভি ক্ষেত্রে কি কি কোয়েশ্চেন আপনার আসতে পারে? যেটা সবচেয়ে বেশি আসে এটা হচ্ছে হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। ফ্রেশ গ্রাজুয়েট আপনারা তো বলতে পারেন যে ভাই এত বড় বড় কথা বলতেছে, আসলে তো আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমরা কি করব, তাই না? এটা তো আসলে বললেই হয় না, এখানে তো সবাই কথা বলে যেতে পারে, কিন্তু আসলে তো সত্য না, রাইট? এরকম মনে হতে পারে, আমাদেরও মনে হয়, which is not true, ঠিক আছে? আমি মানে যখন ফ্রেশ গ্রাজুয়েট ছিলাম আমি এরকম জিনিস ফেস করেছি যে আমার জবের জন্য এক্সপিরিয়েন্স চাই, আমার তো এক্সপিরিয়েন্স নাই, তাই না? আমি কি দিব? তো যেটা বললাম, এখনকার স্টুডেন্টসদের সবচেয়ে বড় বিউটি হচ্ছে ওরা কোনো না কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সাথে জড়িত, রাইট? আমি একটা ফুটবল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, ওটা আমি ফুটবল ক্লাবের ভলান্টিয়ার এই ওয়ার্কগুলো করেছি। আমি একটা বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, আমি এখানে এই ভলান্টিয়ার ওয়ার্ক করেছি। আমি ঢাকা কমার্স কলেজের এই ভলান্টিয়ার ওয়ার্ক করেছি। আমি জাগো ফাউন্ডেশনের এই ভলান্টিয়ার ওয়ার্ক করেছি, রাইট? তো সবকিছু এক্সপেরিয়েন্স, মানে যে এক্সপেরিয়েন্স করেন না কেন আপনার জীবন দশায় আপনারা ডেফিনেটলি কোনো না কোনো এক্সপেরিয়েন্স আপনারা গ্যাদার করেছেন। তাই বলে এখন আপনারা স্কুলের এক্সপেরিয়েন্স স্কুলে কোনো একটা কিছু করেছেন ওটার এক্সপেরিয়েন্স দিয়ে দিলে কিন্তু হবে না। আমরা কিন্তু বলছি যে কারেন্ট এক্সপেরিয়েন্সের কথা, যেটা আপনার জবে কিছুটা হলেও একটা ভ্যালু অ্যাড করবে, ঠিক আছে, রাইট? আচ্ছা, আপনারা বলেন তো এই যে আমরা যে ক্লাব করি বা ভলান্টিয়ার ওয়ার্ক করি, এটা কিভাবে একটা এক্সপেরিয়েন্স হিসেবে ভ্যালু অ্যাড করে? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ, পিছনে যাবে। যেহেতু একটা কাজ করছি এটা experience হিসেবে হ্যাঁ, আমরা যেহেতু কাজ করছি আমরা তো কোনো না কোনো পজিশনে কাজ করছি ক্লাবটাতে, রাইট? ভলান্টিয়ার ওয়ার্কে কোনো না কোনো পজিশনে কাজ করছি। আমরা জিএম হতে পারি, আমরা ম্যানেজমেন্ট কমিটিতে থাকতে পারি, আমরা প্রেসিডেন্ট হতে পারি, ভাইস প্রেসিডেন্ট হতে পারি, রাইট? তো আমরা কোনো না কোনো কিন্তু রোল প্লে করছি ওখানে। ভলান্টিয়ারি ওয়ার্ক করলে কিন্তু আমরা কোনো না কোনো রোল প্লে করছি। সো ট্রাই করবেন অ্যাজ আ ফ্রেশ গ্র্যাজুয়েট আপনারা ওইগুলোকে ফোকাস করার, রাইট? এবং ট্রাই করবেন স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিছু না কিছু অ্যাকমপ্লিশমেন্ট করার, যেটা আপনারা আপনাদের সিভিতে শো করতে পারবেন, ঠিক আছে? জি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি কি
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি হতে পারে, যেটা আমি মাত্র বললাম, এনি ভলান্টারি ওয়ার্ক, এনি ক্লাবিং, যেটা আপনারা করছেন, ঠিক আছে? ম্যান অন ওটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে আমি কি কিছুক্ষণ অফ থাকবো? হ্যাঁ? জি, sure. আচ্ছা, আমরা সবাই নয়েজ এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি, একটু সাইলেন্ট থাকি, সাইলেন্টলি একটু সবাই শুনি। হ্যাঁ, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সাইলেন্ট থাকি, আদারওয়াইজ কিছু কিছু ইম্পর্টেন্ট থিং দেখা যাবে আপনি স্কিপ করে ফেলবেন। হ্যাঁ, তো নয়েজ এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি, একটু